আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প নব রবিকিরণে। গল্পটি তাহলে শুরু করি। সকাল 8টা বাজে। প্রতিদিনের মতো সুদীপ্ত স্নান করে ঠাকুর ঘরে ঢুকল। নারায়ণ পুজো করে ঠাকুরের ভোগ দিয়ে তবে বাইরে বেরোবে। এই তো সময়। শাশুড়ি রান্নাঘরে, মেয়েটা এখনও ঘুমোচ্ছে। চারদিক ভালো করে দেখে মিমি মোবাইলটা নিয়ে ছাদে উঠে ফোন করলো বাপের বাড়িতে। ওদিক থেকে মা ফোনটা ধরতেই কেঁদে ফেলল মিমি। বলল, মা গো, আমাকে এসে আজই নিয়ে যাও তোমরা। এখানে থাকলে ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। এখনও তো পৃথিবীর আলোই দেখল না। মিমির মা উতলা হয়ে জিজ্ঞাসা করলেন, কেন রে মা, কি হয়েছে? এই তো সব ঠিক ছিল, হঠাৎ হলো কি? মিমি বলতে লাগলো, টেস্ট করিয়ে সুদীপ্ত জানতে পেরেছে আমার গর্ভে এবারও মেয়ে সন্তান। তুমি তো জানোই, প্রথম মেয়ে হওয়ার সময় সুদীপ্ত দেখতে যেতে পর্যন্ত চায়নি। ওর ছেলে চাই। এবার প্রথম থেকে চাইছে যেন ছেলে হয়। কিন্তু কাল টেস্ট করাতে গিয়ে জেনেছে যে এবারও মেয়ে, তাই মুখ গম্ভীর করে আছে। মিমির মা তো অবাক, বলল, তোর শাশুড়ি কিছু বলছেন না? মিমি কাঁদতে কাঁদতেই বলল, না গো মা, কাল রাতে মা ছেলে কী সব আলোচনা করছিল। অ্যাবর্শন কথাটা শুনতে পেলাম শুধু। সুদীপ্ত বলছিল, মার কথা কিছু শুনলাম না। তবুও একটা নাতির আশা তো উনিও করেন। অনেকবার ওনার মুখেও শুনেছি একটা নাতির কথা। জানি না কি হবে। তবে সুদীপ্ত আমাকে বলেছে সামনের সপ্তাহে একদিন অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি ঠিক জানি মা ছেলে যুক্তি করে ওই দিন আমার অ্যাবর্শন করিয়ে দেবে। তুমি যে করেই হোক তার আগে আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আমার সন্তানকে কিছুতেই মেরে ফেলতে দেব না। মিমির মা তাকে সান্ত্বনা দিয়ে বলল, এত উতলা হোস না, দেখছি তোর শাশুড়ির সাথে কথা বলে। সুদীপ্তর ডাক পেয়ে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এলো মিমি। দেখল সুদীপ্ত কী সব বলছে মাকে উত্তেজিত হয়ে। ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো মিমির। সুদীপ্তর অভ্যাস প্রত্যেক দিন বাড়ির নারায়ণ শিলাকে পুজো করে ভোগ দিয়ে তারপর জল গ্রহণ করা। বিয়ের অনেক আগের থেকেই এটা সুদীপ্ত করে, সেই পৈতে হওয়ার পর থেকেই। নারায়ণের একনিষ্ঠ ভক্ত সে। কিন্তু আজ পুজো করতে গিয়ে দেখে নারায়ণ শিলার পাশে ছোট্ট একটা পাথর। পাথরটা কোথা থেকে এলো? মাকে সেই কথাই জিজ্ঞাসা করছে সুদীপ্ত। মা তো আকাশ থেকে পড়লেন। তিনিও কিছু জানেন না। ঠাকুর ঘরে তিনি আর সুদীপ্ত ছাড়া আর কেউ তো ঢোকে না। মিমিকেও জিজ্ঞাসা করা হলো, কিন্তু কেউ কিছুই বলতে পারল না। রেগে পাথরটা বাইরে ছুঁড়ে ফেলে দিল সুদীপ্ত। এরপর রোজ এই এক ঘটনা ঘটতে লাগলো। প্রত্যেক দিন সুদীপ্ত পুজো করতে গিয়ে একটা পাথর দেখে নারায়ণ শিলার ঠিক পাশে বসানো আছে। প্রত্যেক দিনই সুদীপ্ত পাথরটা ফেলে দেয়, কিন্তু পরদিনই পাথরটাকে নির্দিষ্ট জায়গায় আবার দেখা যায়। মেয়ের বয়স মাত্র 2, ওর পক্ষেও এটা রোজ রাখা সম্ভব না। মিমি তো ঠাকুর ঘরে কোনো দিন ঢোকেই না প্রায়। মিমির শাশুড়ি মা ভীষণ টেনশন করতে থাকলেন। ছেলেকে অনেকবার বারণ করলেন, পাথরটা থাকুক ওখানে, কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু ছেলে তো নারায়ণের ভক্ত, সিংহাসনে নারায়ণ শিরা ছাড়া সে আর কিছুই রাখবে না। মায়ের কথা মতো সুদীপ্ত খবর দিল গুরুদেবকে। বহু বছর ধরেই এই বাড়ির গুরুদেব তিনি। এই বাড়ির সুখ দুঃখ আনন্দ সব কিছুতেই তাকে ডাকা হয়। এলেন গুরুদেব। একে একে সবাই প্রণাম করল তাকে। মিমির শাশুড়ি সব কথা খুলে বললেন গুরুদেবকে। যদিও এর আগে ফোনেই সুদীপ্ত ওনাকে সবটা বলেছিল। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে নারায়ণ শিলার পাশেই সেই পাথরটাকে দেখানো হলো তাকে। 2 হাত জোর করে প্রণাম করে গুরুদেব জানালেন, আমি একটু এই ঘরে ধ্যানে বসতে চাই। দরজা বন্ধ করে তোমরা বাইরে চলে যাও। দেখি ভগবানের কি ইচ্ছে হয়, তিনি কি চান এই সংসারের জন্য। 8 ঘন্টা পর গুরুদেব বাইরে এলেন। বসার ঘরে সবাইকে ডাকলেন। সবার দিকে তাকিয়ে তিনি বলতে থাকলেন, তোমাদের বাড়িতে তো মা লক্ষ্মী এসেছেন, আর তোমরা না বুঝে বারবার সেই লক্ষ্মীকে অপমান করে ছুঁড়ে ফেলে দিচ্ছ। জানো না লক্ষ্মী ছাড়া নারায়ণের পুজো হয় না?
নারায়ণের আগে লক্ষ্মীর নাম নেওয়া হয়। পৃথিবীতে লক্ষ্মী না থাকলে নারায়ণের অস্তিত্বও থাকবে না। অর্থাৎ মেয়েরা না থাকলে এই পৃথিবীতে জীবজগতের কোনো অস্তিত্বই থাকবে না। আর তোমরা বারবার এই বাড়িতে লক্ষ্মীর অপমান করছো, তাকে ছুঁড়ে ফেলছো। মা ক্ষুণ্ণ হয়েছেন তোমাদের ওপরে। এরকম আবার করলে কিন্তু ঘোর অমঙ্গল হবে এই বাড়ির। কখনোই এমন করো না। ওই পাথরটা মা লক্ষ্মী। আজ থেকে নারায়ণের সাথে উনিও পূজিত হবেন এক সিংহাসনে এই বাড়িতে। গুরুদেব চলে গেলে কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকলো সুদীপ্ত। তারপর ঠাকুর ঘরে গিয়ে নতুন করে পুজো করতে শুরু করলো লক্ষ্মী নারায়ণের। মেয়েকে ডেকে নিল পাশে। আজ এই প্রথম এত ভালোবেসে মেয়েকে সাথে নিয়ে পুজো করলো সুদীপ্ত। পুজো শেষে মেয়েকে নিজের হাতে খাইয়ে দিল। মিমিকে খাওয়াতে দিল না আজ। এত আদর তো এই 2 বছরে কোনো দিন করেনি সুদীপ্ত মেয়েকে। অবাক হয়ে যাচ্ছে মিমি সব দেখে। শাশুড়ি শুধু মুখ টিপে হাসছেন। দুপুরে সুদীপ্ত মায়ের ঘরে গেলে মিমিও দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথা শোনার চেষ্টা করলো। শুনতে পেল ছেলে মাকে বলছে, খুব ভুল করতে যাচ্ছিলাম মা। গুরুদেব আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছেন। সত্যিই তো, মা লক্ষ্মী ছাড়া তো নারায়ণ অসম্পূর্ণ। মা নিজে আমার ঘরে এসেছেন আর আমি ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম শুধু নারায়ণ পুজো করব বলে। নিজের সন্তান মেয়ে বলে অবহেলা করেছি। আগত সন্তান মেয়ে জেনে তাকে শেষ করে দেওয়ার কথা ভেবেছি। খুব অন্যায় করেছি আমি। ভগবান বোধহয় নিজে এসে আমার সেই ভুল ভাঙিয়ে দিয়েছেন। আমি এই ভুল আর কখনোই করব না। আমার চোখ খুলে দিয়েছেন গুরুদেব। আমার সন্তানরা, ওরাই তো আমার ঘরের লক্ষ্মী। এই ভুল আমি আর কখনোই করব না। তাহলে মা লক্ষ্মী নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। শাশুড়ি মাও ছেলের কথা শুনে বেশ খুশি হলেন বলে মনে হলো। তিনিও বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আর ভুল করিস না। মায়ের ঘর থেকে বেরিয়ে সুদীপ্ত নিজের ঘরে গিয়ে ঘুমন্ত মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়লে শাশুড়ির ঘরে ঢোকে মিমি। মিমির চোখে জল। ঘরে ঢুকেই শাশুড়িকে জড়িয়ে ধরল মিমি। তারপর বলতে লাগলো, ভগবান না মা, আজ যা কিছু হলো সব তোমার জন্য। তুমি সেদিন যখন গুরুদেবকে ফোনে বলছিলে আমি সব শুনেছি। পাথরটা যে রোজ তুমি রাখতে সেটা ফোনে তোমার কথাতেই জেনেছিলাম। তারপর আজ গুরুদেব যখন যাওয়ার সময় তোমার দিকে তাকিয়ে হাসলেন আর তুমি নমস্কার করলে হেসে, আমি তখন সবটা বুঝে গেছিলাম। সত্যি মা, তুমি সব কিছু পারো। তোমার ছেলের এই ভুলটা তুমি ছাড়া কেউ ভাঙাতে পারতো না। অথচ তোমাকে আমি ভুল বুঝেছিলাম গো। আমাকে ক্ষমা করো মা। আমার মেয়েরা আজ তোমার জন্যই তাদের বাবার ভালোবাসা পেল। শাশুড়ি মা হেসে মিমিকে বুকে টেনে নিয়ে বললেন, আরে আমরা মেয়েরাই যদি মেয়েদের শত্রু হই, মেয়ে সন্তান না চাই, তবে কি জগৎ সংসার চলবে? সবার আগে আমাদের এগিয়ে আসতে হবে নিজেদের বাঁচানোর জন্য। আমার ছেলে ভুল করছে বুঝতে পারছিলাম, তাই তাকে শোধরানোর জন্য এই পথ বেছে নিয়েছিলাম। গুরুদেবও আমাকে অনেক সাহায্য করেছিলেন। যাক, সব ভালো যার শেষ ভালো। আমি এখন আমার 2 দিদিভাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে কবিতা চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।